এবং বাংলাদেশ সরকার কিংবা দেশের বাইরেও যারা যেখানে আছেন, বিশেষ করে এই সরকারের পক্ষে তাদের বিভিন্ন আচার আচরণে কথাবার্তায় দেখা যাচ্ছে যে সরকার মানে বিএনপি সরকার এবং তাকে ঘিরে থাকা, তাকে প্রশ্রয় দেওয়া সবার একটাই উদ্বেগ উৎকণ্ঠা যে শেখ হাসিনা কেন একটি প্রেস কনফারেন্সে বক্তব্য দিলেন। এই এক প্রেস কনফারেন্সেই তাদের যে ক্ষোভ উগরে দিচ্ছেন সেটি এখন মূল আলোচনার শীর্ষে। কেন তারা এত ক্ষুব্ধ, কেন সংক্ষুব্ধ, কেন শেখ হাসিনার এক প্রেস কনফারেন্সেই বিএনপি সরকার এত ক্ষুব্ধ কেন? আপনি আপনার মতো করেই শুরু করুন প্লিজ। ধন্যবাদ আপনাকে আবারও এবং আপনার দর্শক শ্রোতাদেরকে। শেখ হাসিনাকে 2024-এর জুলাই আগস্টে মেটিকুলাস ডিজাইনে সন্ত্রাসের মাধ্যমে, বিদেশের বিশাল বিনিয়োগের মাধ্যমে স্বাধীনতার পরাজিত শত্রু এবং প্রতিক্রিয়াশীল শত্রুরা একত্রিত হয়ে ক্ষমতার থেকে উচ্ছেদ করার পরে ভেবেছিল শেখ হাসিনাকে উচ্ছেদ করা হয়ে গেছে, সব কাজ শেষ হয়ে গেছে। একইভাবে তারা কিন্তু 1975 সনের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে তারা ভেবেছিল সব কাজ সম্পন্ন করছে। 71-এ তাদের যে পরাজয়, সেই পরাজয়ের প্রতিশোধ তারা নিতে পেরেছে। বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে আসার পর দেখা গেল যে তারা মনে করছিল সেটা সঠিক না। তিনি আবার মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে প্রতিষ্ঠিত করলেন। তিনি যখন যুদ্ধাপরাধীদের বিচার করলেন, বঙ্গবন্ধুর খুনিদের দাম্ভিকতা চূর্ণ করলেন, পড়ে যাওয়া বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করলেন, মানুষের যে সাংবিধানিক রাইট, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এটা নিশ্চিত করলেন। এবং সবচেয়ে বড় হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার যে মূল কনসেপ্টটা ছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই অসাম্প্রদায়িক বাংলাদেশটাকে যখন বিনির্মাণ করলেন, তখন ওই যে 71-এর পরাজিত শক্তি এবং যারা সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী, তারা মনে করলো না, শেখ মুজিবের পরে তো আর এক শেখ মুজিবের প্রতিচ্ছবি শেখ হাসিনা, একেও যে কোনো ভাবে সরাতে হবে। তারা বাংলাদেশটাকে একটি জঙ্গি রাষ্ট্রে, ওই পূর্ব পাকিস্তান স্টাইলের রাষ্ট্রে বা আফগানিস্তান স্টাইলের রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা যখন 2024-এ সফল হওয়ার পরে তারা মনে করলো যে ক্ষমতা আহরণ করেছি, শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছি, আর কোনো সমস্যা নাই। কিন্তু দেখা গেল যে শেখ হাসিনা বিরাজমান সর্বত্র। একেবারে কৃষকের হাল চাষের জমিতে যে অবস্থান করছে, কলকারখানায় যে শ্রমিক সেখানে অবস্থান করছে, মধ্যবিত্ত যেখানে আছে, যে রিক্সা চালায়, যে রাস্তার পাশে শাক বিক্রি করতেছে, যে মাছ বিক্রি করতেছে, যে গার্মেন্টস এর শ্রমিক, সবার মুখে শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। কেন বলে এটা? যে শেখ হাসিনার সবাই, তাদের অভাব ছিল না, অনটন ছিল না, তাদের খাবারের চাহিদা সমস্যা ছিল না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছিল, বাচ্চাদের লেখাপড়ার নিশ্চয়তা ছিল, দেশের ভিতরে অপরাধীদের অভয়ারণ্য ছিল না। সবকিছু মিলে যার ঘর ছিল না তাকে শেখ হাসিনা ঘর করে দিয়েছেন, যার জমি ছিল না তাকে জমি কিনে দিয়েছেন। যে 125টি ক্ষেত্রে তিনি সামাজিক সুরক্ষা বেষ্টনী, যেটাকে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বলে, যেখানে প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, স্বামী পরিত্যক্তা, স্কুলের স্টুডেন্ট, সবার সব চাহিদা মিটিয়েছিলেন। ফলে সবাই মনে করলো যে আমি শেখ হাসিনার সময় যে ভালো ছিলাম, এখন তাকেই দরকার। কারণ শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর যারা ক্ষমতা আসলেন, ডক্টর ইউনূস এবং তার পরিষদ এবং তার কন্টিনিউশন তারেক রহমান, এরা সবাই মিলে দেশে বিদ্যুৎ দিতে পারতেছে না, মানুষের খাবার দিতে পারছে না, 400 ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, শ্রমিকের বেকারত্ব বেড়ে গেছে, নারী রাস্তায় নিরাপদ না, ধর্ষণের শিকার হচ্ছে, বাচ্চারা নিরাপদ না, রাস্তায় আইন শৃঙ্খলা নাই, ছিনতাই হচ্ছে, যে কেউ যে কোনো কাউকে রাস্তাঘাটে মেরে ফেলতেছে, কোনো কিছুই নাই। এই অবস্থায় যারা একটা কনস্ট্রাকশন করবে, সেখানে চাঁদাবাজদের উৎপাতে টিকছে না, মেট্রো রেলের নিচে গরুর হাট মিলাচ্ছে, সব মিলে দেশে কোনো ব্যবস্থা নাই। তখন যখন মানুষ মনে করতেছে যেন আমাদের পরীক্ষায় উত্তীর্ণ একজন মানব দরদী রাষ্ট্রনায়ক হচ্ছে শেখ হাসিনা, তাকে দরকার। এখন এই সবাই যখন রিক্সাওয়ালার থেকে শুরু করে সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, কলকারখানার শ্রমিক, গ্রামের মানুষ, কৃষক যখন বলতেছে শেখ হাসিনাকে চাই, আগেই ভালো ছিলাম, তখন এই যে যারা ক্ষমতা দখলকারী, ইউনূস থেকে শুরু করে এখন যারা আছে, তাদের ভিতরে একটা অ্যালার্জি কাজ করতেছে যে শেখ হাসিনা না থেকেও তো শেখ হাসিনা, না থেকেও শেখ হাসিনা। এ কারণে শেখ হাসিনার কোনো শব্দ দেখতে চায় না, শেখ হাসিনার ছবি দেখতে চায় না, শেখ হাসিনার নাম শুনতে চায় না। তারপরে যখন দেখে যেদিকে তাকায় সেদিকে শেখ হাসিনা। এই যে আপনি আপনার ইন্ট্রোডাক্টরি বক্তব্যে বললেন যে বাংলাদেশের মেইন স্ট্রিম মাধ্যমকে বলা হয়েছে শেখ হাসিনার প্রেস কনফারেন্স কভার করা যাবে না, কিন্তু এই নির্বোধেরা, এরা জানে না
যে পৃথিবীর 399টি মেইন স্ট্রিমের গণমাধ্যম শেখ হাসিনার প্রেস ব্রিফিং এর যে নিউজ সেটাকে কভার করছে, এবং 399টা থেকে বিভিন্ন ছোট মিডিয়া আবার নিউজ নিয়েছে। আমার কাছে যে তথ্য, 1015টি মিডিয়ায় শেখ হাসিনার দিল্লির কনফারেন্সটাকে কভার পেয়েছে। তার চেয়ে বড় কথা হলো কয়েক কোটি মিডিয়ায় কভার পেয়েছে। সেটা কিভাবে? এখন তো মেইন স্ট্রিমের মিডিয়ার চেয়ে বেশি স্ট্রং মিডিয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। তো এখন দেখা গেল, আমরা দেখলাম যে ফেসবুকের থেকে ওই মনিটরের সঙ্গে সেট করে নিয়ে চায়ের দোকানে বসে সবাই শেখ হাসিনা প্রেস ব্রিফিং দেখতেছে। কেউ বিটিভি না সিটিভি ওটা দেখতেছে না, প্রথম আলো না কোন রাতের আলো কি করতেছে এদিকে দেখতেছে না। ফলে কয়েক কোটি মিডিয়ার ভিতরেই শেখ হাসিনার প্রেস ব্রিফিং চলে যাওয়ার পরে এদের গাত্রদাহ হয়ে যাচ্ছে, যে আমরা নিষেধ করলাম তারপর আসছে। এখন মারুফ ভাই, মানুষের হৃদয়কে তো নিষেধাজ্ঞা দেওয়া যায় না। বাংলাদেশের মেজরিটি মানুষের হৃদয় হচ্ছে শেখ হাসিনা, হৃদয় হচ্ছে মুক্তিযুদ্ধ, হৃদয় হচ্ছে লাল সবুজের পতাকা, হৃদয় হচ্ছে 71-এর 30 লক্ষ শহীদের প্রত্যাশা। ফলে সেটা রিফ্লেক্ট হচ্ছে শেখ হাসিনার মাধ্যমে। আর শেখ হাসিনার নাম শুনলেই এদের মনে হয় শেখ হাসিনা আমাদের জ্বলে পুড়ে সারখার হয়ে যায় শেখ হাসিনার নাম শুনলে। সে কারণেই তারা যে কোনো মূল্যে শেখ হাসিনার অ্যাক্টিভিটিসকে বাতাসের ভিতর দেখেও মানে সশরীরে দেখতেছে না, তারপর তারা ভীত সন্ত্রস্ত। এটাই হচ্ছে বাস্তবতা। যে আপনি মাঝখানে কথার মধ্যে 2-3টে শব্দ বললেন, সেই জায়গায় আমি একটু বলতে চাই, প্রশ্নটা এইভাবে করতে চাই যে শুধুমাত্র স্বাধীনতা বিরোধী মানে 71-এর মহান মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কিংবা জঙ্গিবাদে যারা বিশ্বাসী সেই গোষ্ঠীটাই তো শেখ হাসিনার প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করছে না, কিংবা ভারতকে তাদের বিরোধী শক্তি মনে করছে না। আমরা তো দেখলাম যে যারা মুক্তিযুদ্ধের কথা আগেও বলেছেন, এখনো বলেন, তারাও ওই একই সুরে সেই জঙ্গিদের সঙ্গে সেই স্বাধীনতা বিরোধীদের সুরে সুর মিলিয়ে কথা বলছেন, কিন্তু আবার তারা মুক্তিযুদ্ধকেও এক ধরনের ওন করেন। এইটা কেন? এটার ব্যাখ্যা কি? দেখেন, আমাদের একজন প্রয়াত নেতা মঈনুদ্দিন খান বাদল, একজন বীর মুক্তিযোদ্ধা, বলছিলেন ধর্ষক আর ধর্ষিতা একই জায়গায় চলতে পারে না। কোন রাজাকার কোনদিন মুক্তিযোদ্ধা হতে পারে না, কিন্তু অনেক মুক্তিযোদ্ধার অবনতি ঘটেছে। কর্নেল অলি দাবি করেন মুক্তিযোদ্ধা, আর আত্মস্বীকৃত 71-এর স্বাধীনতা বিরোধী জামাত ইসলামীর সঙ্গে তিনি জোট করেছেন। এরকম কিন্তু অনেকেই আছে। আখতারুজ্জামানের মতো একজন মুক্তিযোদ্ধা, তিনি তো হালুয়া রুটির লোভে কখনো তিনি যা বিএনপি, কখনো অন্যদিকে করে জামাতে গেছেন। এরা হচ্ছে ওই উচ্ছিষ্ট ভোগ করার জন্য ওখানে যাচ্ছে। আপনি দেখবেন রাজাকার শাহজিজ, রাজাকার মশিউর রহমান জাদু মিয়া, জয়পুরহাটের আব্দুল আলিম, এরকম ব্যক্তিরা যে ক্যাবিনেটে ছিল, আবার তার পরবর্তী ক্যাবিনেটে দেখবেন মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাদি, সালাউদ্দিন কাদের চৌধুরী যে ক্যাবিনেটে ছিল, সেই সব ক্যাবিনেটেও কিন্তু কিছু মুক্তিযোদ্ধারা যোগদান করে উচ্ছিষ্ট ভোগ করতে গেছে, হালুয়া রুটি ভোগ করতে গেছে। যেমন ধরেন প্রয়াত নেতা শাহজাহান সিরাজ, বাংলাদেশ সৃষ্টিতে তার বিশাল অবদান। তার মতো মানুষের স্বাধীনতা বিরোধীদের সংমিশ্রণে তৈরি করা সেই বিএনপির ক্যাবিনেটে যাওয়ার কোনো যৌক্তিকতা খুঁজে আমরা পাই না। সেখানেও তিনি টিকতে পারেন নাই। এই যে ফজলুর রহমান অ্যাডভোকেট, বীর মুক্তিযোদ্ধা, বিএনপিতে যে স্বস্তি পাচ্ছেন না, কথা বললে তাকে ধমক দিচ্ছে, কথা বললে তাকে সাসপেন্ড করে রাখা হচ্ছে, তারপর তিনি বলার চেষ্টা করছেন। কিছু কিছু মুক্তিযোদ্ধারাও কিন্তু, এই যে মেজর হাফিজ, দেখেন ইদানিং কি ভাষায় কথা বলতেছে, যুদ্ধ অপরাধের দায়ে সর্বোচ্চ আদালতের দণ্ডপ্রাপ্ত এবং দণ্ড কার্যকর হওয়া চিহ্নিত রাজাকারদের শোক প্রস্তাব কার সভাপতিত্বে গ্রহণ করা হলো পার্লামেন্টে? মেজর হাফিজের। তিনি দাবি করেন মুক্তিযোদ্ধা, আর তার সম্মুখ সমরের সামনের কাতারের পাকিস্তানি যোদ্ধা যারা, সেই যুদ্ধাপরাধীদের শোক প্রস্তাব তিনি গ্রহণ করেন, তিনি প্রিজাইড করেন। কাজে কিছু কিছু মুক্তিযোদ্ধাদের অবক্ষয় ঘটছে, বিপদগামী হয়েছে। অনেক ঘনিষ্ঠ জনরাও কিন্তু বিশ্বাসঘাতক হয়, তাদের নাম কিন্তু বলা হয় বিশ্বাসী থেকে যখন ঘাতক হয় তখন বলা হয় বিশ্বাসঘাতক। কাজেই মুক্তিযোদ্ধাদের ভিতর থেকে একটা সার্কেল এই হালুয়া রুটির লোভে, ক্ষমতার লোভে তাদের চরিত্র, তাদের মুক্তিযুদ্ধের স্পিরিট বিসর্জন দিয়েছে। মুখে মুখে বলে মুক্তিযোদ্ধা। এখন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের একটা সেক্টর কমান্ডার ছিলেন, কিন্তু আমরা কি দেখলাম? মুক্তিযুদ্ধের যারা শত্রু তাদের নিয়ে তিনি ক্যাবিনেট করেছেন। মুক্তিযুদ্ধের যে প্রিন্সিপাল, যে রাষ্ট্রীয় নীতিমালা, সেইটাকে বিসর্জন দিয়ে তিনি স্বাধীনতা বিরোধীদের নিয়ে দল গঠন করেছেন।
এবং তার সময় রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী স্বাধীনতা বিরোধীরা, চিহ্নিত স্বাধীনতা বিরোধীদেরকে নিয়েছেন। ফলে মুক্তিযোদ্ধা হলে অনন্তকাল তিনি মুক্তিযোদ্ধা থাকেন না। ক্ষমতার লোভে, উচ্ছিষ্ট ভোগের লোভে এবং নিজের চরিত্র বিসর্জন দিয়ে, তার মুক্তিযুদ্ধের চেতনা বিসর্জন দিয়ে, অনেকে কিন্তু, একটা মেয়ে কিন্তু ভার্জিন থাকে, একটা সময় কিন্তু যদি পতিতা হয় তখন আর তাকে ভার্জিন বলা হয় না। এই জন্য মুক্তিযোদ্ধাদের যারা যারা বিপদগামী হবে তাদেরকে আর মুক্তিযোদ্ধা বলে সম্মানিত করার মতো কোনো অবস্থান নাই, এটা আমার বিশ্লেষণ। যে আপনি দীর্ঘদিন আইন পেশায় ছিলেন, আছেন, আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন, এর আগে আপনি গণমাধ্যমেও কাজ করেছেন। তো এই যে আইনের জায়গা থেকে যদি সরকার গণমাধ্যমের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু যখন বহির্বিশ্বের সব বড় বড় মিডিয়াগুলো যখন লাইভ করছিল, প্রচার করছিল, সেই জায়গায় সাংবাদিকতার বা গণমাধ্যমের নীতি নৈতিকতার জায়গা থেকেও এই যে একটা আইনের কথা বলে চাপিয়ে দেওয়া হলো নিষেধাজ্ঞা, এই জায়গায় গণমাধ্যমের আপনি তাদের যে দায়টা, তাদের দায়িত্বটা, সেইটা তারা বরখেলাপ করলো কিনা আর কি। দেখুন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের বা সমাজ ব্যবস্থার, তাদেরকে বলা হয় চতুর্থ স্তম্ভ। যখন রাষ্ট্র ব্যবস্থা, সরকারি ব্যবস্থা, সমাজ ব্যবস্থা যখন দুমড়ে মুষড়ে পড়ে, অন্যায় অবিচারে, নৈতিকতা, মূল্যবোধ থেকে সরে যায়, তখন সেখানে একটি পার্লামেন্ট দাঁড়িয়ে যায়, সেখানে একটি প্রতিবাদ দাঁড়িয়ে যায়, সেখানে প্রতিচ্ছবি দাঁড়িয়ে যায়, যেটাকে আমরা বলি গণমাধ্যম। বাংলাদেশের সেই গণমাধ্যম কিন্তু তার স্বকীয়তা ধরে রাখতে পারেনি। যেমন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, তিনি ডয়েচে ভেলের সঙ্গে একটা ইন্টারভিউ দিয়ে বলছেন, শেখ হাসিনা এবং তার সরকারের পতনের জন্য আমি এবং আমার পত্রিকা যা করা লাগে তাই করেছি। এত নগ্ন হয়ে গেছেন তিনি। আমার সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক, আমি প্রথম আলোর সঙ্গে ওয়েল কানেক্টেড ছিলাম, আপনার সম্পৃক্ততা রয়েছে। আমি কল্পনা করতে পারি না পৃথিবীর অনেক দেশের গণমাধ্যম কোনো দলকে সাপোর্ট দেয়, টেকনিক্যালি দেয়, অন্যভাবে দেয়, কিন্তু প্রত্যক্ষভাবে তিনি নিজে বলতেছেন শেখ হাসিনা সরকারকে পতনের জন্য আমি ভূমিকা রাখছি, আমার মাধ্যম ভূমিকা রাখছে। তারা কিন্তু একইভাবে একসময় তারেক জিয়াকে রাজনীতির থেকে সরে যেতে হবে, খালেদা জিয়াকে সরে যেতে হবে, অন 11-এর ফর্মুলা সবকিছুতে ছিল। ফলে বাংলাদেশের গণমাধ্যম কিন্তু সম্পূর্ণরূপে কোনো কোনো জায়গায় নিজেরা সেন্সর দেওয়া, কোনো কোনো সময় রাষ্ট্রীয় সেন্সরে দেওয়া। যেমন ধরেন সর্বজন স্বীকৃত বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, দেখবেন বিজয় দিবস, স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু শব্দটাও ব্যবহার করতে পারবে না, শেখ মুজিব নামটাও ব্যবহার করতে পারবে না। এই হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম। এবং যারা এটা জারি করতেছে তারা যেমন অনৈতিক কাজ করতেছে, সাংবিধানিক যে অধিকার, গণমাধ্যমের জন্য মুক্ত এক্সারসাইজের সাংবিধানিক রাইট, সেটা তো তারা লঙ্ঘন করছে। আবার গণমাধ্যমে যারা জড়িত আছেন, গণমাধ্যমের যারা প্রকাশক, সম্পাদক, সাংবাদিক, যারা এর সঙ্গে কনসার্ন, যারা, তারাও গণমাধ্যমের যে মূল প্রিন্সিপালটা, গণমাধ্যমের যে সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় 200 বছর পূর্বে কিন্তু প্রেস আসছে, সেই 200 বছরে বিন্যাস হতে হতে বিবর্তনের মধ্য থেকে গণমাধ্যম একটা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সেই প্ল্যাটফর্মটা বাংলাদেশের অবশিষ্ট নাই। এখন তাদের পত্রিকা মানুষ পড়ে না, এখন মানুষ ফেসবুক দেখে, ইউটিউবের নিউজ দেখে, অন্য বিদেশের নিউজ দেখে। বাংলাদেশের গণমাধ্যম সম্পর্কে জানে যেখানে সরকারের সাপ্লাই দেওয়া বিষয়বস্তু প্রকাশিত হবে, এর বাইরে আর কিছুই না। সরকার যা বলবে ওর বাইরে কিছু না। এবং ওই পত্রিকা যে প্রিন্সিপালে বিশ্বাস করে, সেই গাঁজাখুরি অথবা মেয়াদ উত্তীর্ণ জিনিস খাওয়া, এই জাতীয় নিউজ তারা পরিবেশন করবে। ফলে বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে জড়িত বিশাল অংশটা, আমি বলবো বিশাল অংশটাই সম্পূর্ণরূপে চরম অবক্ষয়ের ভিতরে চলে গেছেন। তাদের কাছে নীতি নৈতিকতা, মূল্যবোধ বা ওই যে সৎ সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, এগুলো তাদের ডিকশনারি থেকে তারা মুছিয়ে দিয়েছেন। তারা এখন ক্ষমতাসীনরা কি করবে সেইটা দেখে। ধরেন প্রথম আলোতে আগুন দিল, বিদেশ থেকে অর্ডার দিয়ে আগুন দেওয়া হলো, সেই কারা দিল সেই নামটা পর্যন্ত প্রথম আলো আজ পর্যন্ত লিখতে পারে নাই, যে অমুকের নির্দেশে অমুকরা আমার এখানে আগুন দেওয়া ছিল, এবং তাদের নাম দিয়ে এফআইআরটা পর্যন্ত করতে পারে নাই, মামলাটাও করতে পারে নাই। অর্থাৎ এই ভীত সন্ত্রস্ত পত্রিকা এখন আর গণমাধ্যম নাই, এটা একটা লিফলেটে পরিণত হয়েছে। সরকার অথবা বিশেষ প্রভাবশালী ব্যক্তিরা যা লিখতে বলে তাই তার লেখে। বাংলাদেশের গণমাধ্যমের ভয়াবহ এই অবনতিশীল অবস্থা। যে আপনি মাঝখানে বললেন আপনিও প্রথম আলোতে অনেকদিন কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন, আমিও প্রায় 10 বছর এই পত্রিকাটির সঙ্গে কাজ করছিলাম।
তো এখন এই গত কয়েকদিন পর্যন্ত শেখ হাসিনার বক্তব্য ঘিরে যখন সরকার বারবার ভারতকে দায়ী করছে, গতকালকেও যখন ত্রিবেদী তারেক রহমানের সঙ্গে দেখা করলেন, তারপরে পররাষ্ট্রমন্ত্রীর যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে ভাষা, সেটাও যেমন এক ধরনের হিংসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। অন্যদিকে প্রথম আলো গত 2-3 দিন পর্যন্ত তারাও এমন কিছু আর্টিকেল ছাপছে অন্য লেখকদের দিয়ে এবং নিজেরও স্টোরি করছে, আপনারও নজরে এসছে হয়তো, যে ভারতের সম্মতি ছাড়া শেখ হাসিনা এটা করতে পারেন নাই। তার মানে প্রথম আলো কেন এখন শেখ হাসিনার বিরুদ্ধে না হয় তারা থাকলেন, ভারতের বিরুদ্ধে এই সরকার, বিশেষ করে খলিলুর রহমান বা ডক্টর ইউনূস গঙের সুরে একদম ভারতকেই কেন দায়ী করছে, উস্কানির মতো পর্যায়ে যাচ্ছে কিনা, এইটা আপনার ব্যাখ্যা কি? দেখুন, প্রথম আলোর সঙ্গে আমার প্রচন্ড দুর্বল সম্পর্ক, আপনারও আছে। প্রথম আলো তার স্বকীয়তা বিসর্জন দিয়েছে। স্বকীয়তা বিসর্জন দিলে তাদের আর নীতি নৈতিকতা থাকে না। তখন তারা প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনার পত্রিকা থাকে না, তারা অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থার পত্রিকা থাকে না, তারা প্রগতির কথা বলার পত্রিকায় থাকে না, তারা সত্য অনুসন্ধিৎসু সাংবাদিকতার জায়গা থাকে না। তাদের পাহারাদার যারা, তারা তাদের পক্ষে কথা বলে। সেটা যদি কালকে পাকিস্তানের পক্ষে বলতে হয় সেটা তারা বলবে। ধরেন একটা উদাহরণ বলি, রয়টার্স শেখ হাসিনার একটা ইন্টারভিউ ছেপেছে। তো রয়টার্স এর নিউজটা বাংলাদেশের পত্রিকা ছাপতে পারে, স্বাভাবিকভাবে ছাপে। রয়টার্স যে ছবিটা দিয়েছে, এই ছবিটা হলো শেখ হাসিনা সলিউট বা ওত নেওয়ার মতো একটা ছবি, ওত নেওয়ার মতো একটা ছবি। রয়টারের নিউজটা ছাপে ওই ছবির জায়গাটায় শেখ হাসিনার চেহারাটা বিকৃত করে ছাপছে। এইটা হলো বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার। রয়টার যে নিউজটা ছাপছে সেই নিউজের সঙ্গে সামঞ্জস্য করে তো তারা ছবিটা ক্যাপশনে দিয়েছে, সেই ছবিটাকে ফেলে দিয়ে শেখ হাসিনার চেহারাটাকে বিকৃত করে দিয়েছে। অর্থাৎ শেখ হাসিনা মানেই হলো তাদের কাছে বিকৃত একটা সত্তা। অথচ শেখ হাসিনার আমলে কিন্তু প্রথম আলো, ডেইলি স্টারে কেউ তো ঢিল মারার সাহস পায় নাই, আগুন দেওয়া তো দূরের কথা। প্রথম আলোর কোনো সাংবাদিকতা কোনোভাবে বাধাগ্রস্ত হয়নি। যদি কোনো স্পেসিফিক ক্রিমিনাল মামলা হয়েছে, কোন সাংবাদিককে জেলে দিতে হয়নি। এমনকি প্রথম আলোর সম্পাদক, ডেইলি স্টারের সম্পাদকের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে যে অনেকে মামলা করছে, সেই মামলায় তাদের একদিনের জন্য কারাগারে যেতে হয়নি এবং রাষ্ট্রীয় কোনো প্রেসারের ভিতরে তারা কখনো পড়েনি। এখন প্রথম আলো যেহেতু স্বকীয়তা বিসর্জন দিয়েছে, এই জন্য ভারত হোক অন্য কোথাও হোক তাদের আর নিজস্ব নাই। এখন তারা মামুনুল হকের ইন্টারভিউ ছাপে, যে মামুনুল হককে একসময় তারা বলছিল জঙ্গি, সমাজ সভ্যতার জন্য ধ্বংস হওয়ার মতো উপাদান, সেই মামুনুল হকের ইন্টারভিউ ছাপে তারা। অর্থাৎ প্রথম আলো এখন জঙ্গিদের পত্রিকার মতো স্ট্যান্ডার্ডে চলে গেছে, এটা অনেকের আলোচনা এবং সমালোচনা। সেই জন্য আমি বলছি, প্রথম আলো বিগিনিং এ যে কথা বলতেন যে সত্যের পথ অবিচল, তারা বলতেন যা কিছু সত্য তার সঙ্গে প্রথম আলো বদলে দাও। এখন প্রথম আলো বদলে যাচ্ছে, যাদেরকে তারা জঙ্গি বলতেন এখন তারা শিরোনাম হয়ে আসে প্রথম আলোতে। ওই যে বদলে দাও, এই বদলে প্রথম আলো চলে গেছে, সেই বদলাটা এমন জায়গায় চলে গেছে যে মানুষ প্রথমকে যে আলো মনে করত, এখন আলোর জায়গায় প্রথম আলো প্রথম অন্ধকারে পরিণত হয়ে যাচ্ছে বলে আমার ধারণা। জি, আমি শেষ করব আরেকটি বিষয় একটু আপনার কাছ থেকে জানতেই চাই, একদম আইনের জায়গা থেকে, যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার বক্তব্যে পরিষ্কারভাবে বলেছেন, এর আগে ইন্টারভিউতে বলেছেন যে তিনি, তার বিরুদ্ধে যে ফাঁসির আদেশ আছে তাকে ফাঁসি দেওয়া হোক, কারাগারে নেওয়া হোক, যা করা হোক, তিনি দেশে ফিরবেন, দেশের মানুষের জন্য ফিরবেন। সঙ্গে তিনি বলেছেন তিনি দেশে গিয়ে আইনের আশ্রয় নেবেন। কিন্তু এই যে আদালত তাকে ফাঁসির আদেশ দিয়েছে, সেই আদালতের আসলে তিনি কতটা আইনের সঠিক বিচারের আশা করতে পারেন, বা আপনার পর্যবেক্ষণ কি আইনের মানুষ হিসেবে, আপনি কিভাবে, এই প্রশ্নটা অনেকের মধ্যে আছে যে এই আইন, এই আদালত এই সরকারের সময়ে যদি থাকে, তাহলে শেখ হাসিনা বা আপনাদের যাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছে অনেকেরই, তারা সুবিচার কতটা আশা করতে পারেন, এই ব্যাখ্যাটা কি হবে? দেখুন, আমি দুইটা উদাহরণ দিয়ে বলি। বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল, তারপর মৃত্যুদণ্ডাদেশ এনে তাকে পড়ে শোনানো হয়েছিল যে আপনার মৃত্যুদণ্ড হয়ে গেছে। এরপর একটা কবর দেখানো হলো খোঁড়া নতুন, যে এইখানে আপনাকে ফাঁসির রায় কার্যকর করার পরে এইখানে আপনাকে সমাহিত করা হবে। তো আপনার কিছু চান কিনা? কারণ ফাঁসির রায় কার্যকর করার আগে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের শেষ ইচ্ছা জানতে চায়,
তা বঙ্গবন্ধু নাকি বলছিলেন যে আমার একটা চাওয়া আছে। তা পাকিস্তানিরা ভাবলো নিশ্চয়ই এবার বললো যে আমার মাফ করে দাও, আমি আর কোনো আন্দোলন সংগ্রাম করব না। তোরা তাকায় এসে বঙ্গবন্ধু বললেন আমার একটা চাওয়া হচ্ছে, আমার ফাঁসির রায় কার্যকর হলে আমার লাশটা আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে পাঠাই দিও। তখন ওরা স্তম্ভিত হয়ে গেছে যে এই বেটার ফাঁসির রায় কার্যকর হবে, কবর দেখাচ্ছি, এখনো বলে আমার লাশ পাঠাই দাও। বঙ্গবন্ধুর ফাঁসির রায় ওরা কার্যকর করতে পারেনি, কিন্তু ফাঁসির আয়োজন যিনি করছিলেন জুলফিকার আলী ভুট্টো, তার ফাঁসির রায় কিন্তু পাকিস্তানে কার্যকর হয়েছে। দ্বিতীয় উদাহরণ, 1968 সালে পাকিস্তানকে বিচ্ছিন্ন করা রাষ্ট্রদ্রোহিতার অপরাধে শেখ মুজিব এবং তার সহযোগী কর্নেল শওকত সহ অন্যদের বিরুদ্ধে, সার্জেন্ট জহুরুল হকদের বিরুদ্ধে মামলা হলো, যে মামলাটাকে পরিচিত নাম পেল আগরতলা ষড়যন্ত্র মামলা। সেই মামলায় 3 বিচারক বিশিষ্ট একটা প্যানেল হলো, একজন পাকিস্তানি, বাংলাদেশে 2 দালালও ছিলেন। কোর্ট বসানো হলো ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর, বাইরেও না। বঙ্গবন্ধু কিন্তু সিভিলিয়ান, তার কোর্ট বাইরে কোর্ট হতে পারতো, ক্যান্টনমেন্টের ভিতর কোর্ট বসালো। সেখানে দালালি করতে উকিল হিসাবে বাঙালিরা গেছিল, সাক্ষীও নেওয়া হলো কিছু। পরিস্থিতি এমন হয়ে গেল ওই বিচারকরা রাতে অন্ধকারে পালাই গেছে, আর কোর্টে আগুন দিয়ে বাঙালিরা পোড়াই ফেলছে। ফলে আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবকে সাজা দেবে কি, বিচারকরাই জীবন নিয়ে পালাই গেছে। 1/11 সময় শেখ হাসিনাকে সাজা দেওয়ার জন্য কোর্ট সাজানো হয়েছিল, আমি তার লয়ারদের একজন ছিলাম। বিচারক সাজা তো দেওয়া দূরের কথা, কিছুই করতে পারেনি। তো তৌফিক মারুফ, সিনারিওটা এমন হয়ে যাবে যে এই যে ট্রাইব্যুনালের জাজমেন্ট, ওই ট্রাইব্যুনালের যারা বিচারক, তাদের বিচারও তো হতে পারে। আপনার মনে থাকবে মহান মুক্তিযুদ্ধের একটা বিখ্যাত গান ছিল, বিচারপতি তোমারে বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। বাংলাদেশ এখন ফুঁসে উঠছে, যারা এই যে বানোয়াট ট্রাইব্যুনাল তৈরি করছে, যে ট্রাইব্যুনালে বিচার হবে যুদ্ধ অপরাধীদের। যুদ্ধ কখন হয়েছে? 71 সালে। 71 সালে যুদ্ধ অপরাধীদের বিচারের আয়োজন করছে বঙ্গবন্ধু কন্যা সরকার। আয়োজকদের বিচার করতেছে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে। ওই ট্রাইব্যুনালের সঙ্গে যারা জড়িত, বিচারক, সাক্ষী, অভিযোগকারী, ট্রাইব্যুনালের আইনজীবী, আমার বিশ্বাস একদিন তাদের বিচার হবে। কাজী ওই ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে অথবা ট্রাইব্যুনালের অ্যাপিট অথরিটি কি বিচার দেবে কি না দেবে সেটা নিয়ে আমরা ভাবি না। পরিস্থিতি এমন হয়ে যাবে যে সব উড়িয়ে যাবে। আপনি দেখেন তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল 21 আগস্টের গ্রেনেড হামলার মামলায়। আপনি নিশ্চয়ই জানেন তারেক রহমান দেশে ফেরার পরে সে কি আপিল করছে? একদিনের জন্য কারাগারে গেছে। ধরেন যুদ্ধ অপরাধী আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের মৃত্যুদণ্ড হয়েছিল, সে শেখ হাসিনাকে উচ্ছেদের পরে দেশে ফিরে আসছে, তার কি একদিনের জন্য কারাগারে যেতে হয়েছে? একদিনের জন্য না। এখন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মৃত্যুদণ্ড হয়েছিল 21 আগস্টের মামলায়, তিনি কি একদিনের জন্য আপিল করেছেন? তিনি কি কারাগারে গেছেন? একদিনের জন্য যান নাই। তারেক রহমানের স্ত্রীর দুর্নীতি দায়ে কারাদণ্ড হয়েছিল, তিনি কি একদিনের জন্য কারাগারে গেছেন? যান নাই। সেই মামলার রায় তো খালাস হয়ে গেছে। যুদ্ধাপরাধী আজাহার তো সংসদেই চলে গেলেন না, আজাহার তো ধরেন আপিল করছে, কিন্তু আমি যাদের কথা বললাম এদের তো আপিলও করে নাই। তারেক রহমান আপিল করে নাই, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাল আপিল করে নাই, তো তারা তো এমনি খালাস হয়ে গেল। আজাহার তো ধরেন একটা আপিল প্রক্রিয়ায়, আপিলে কিন্তু সে খালাস হয় নাই, আপিল বাতিল হয়েছিল, আপিল নামঞ্জুর হয়েছিল, তারপর রিভিউতে তিনি মুক্তি পেয়েছেন। সিনারিও চেঞ্জ হয়ে গেলে এই যে ট্রাইব্যুনালের জাজমেন্ট শেখ হাসিনার বিরুদ্ধে, অন্যান্যদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে মামলা, এগুলো বাতাস উড়িয়ে যাবে। কারণ এই মামলাগুলো সব মিথ্যা। যে বিচারক বিচার করতেছে, ওই ট্রাইব্যুনাল করা হয়েছে মিথ্যা ভাবে, মানে বেআইনি ভাবে। ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগ দেওয়া হয়েছে বেআইনি ভাবে, সাক্ষীগুলো নেওয়া হয়েছে বেআইনি ভাবে, টোটাল প্রক্রিয়াটা বেআইনি। আইনে একটা কথা আছে, যার শুরুটা বেআইনি তার ধারাবাহিকতায় যা কিছু হবে সবকিছু বেআইনি। ধরেন একজন সাব রেজিস্ট্রার নিয়োগ করলেন আপনি বেআইনি ভাবে, তার যোগ্যতাই ছিল না, ওই সাব রেজিস্ট্রার যত দলিল রেজিস্ট্রি করবে ওগুলো বেআইনি হয়ে যাবে। কাজী শেখ হাসিনা কোনোভাবে আতঙ্কিত না, তিনি কোনো কিছু নিয়ে শঙ্কিত না। আমি তো তার সঙ্গে দেখা করে আসছি, ড্যাম কেয়ার, সেগুলো কোনো পাত্তাই দেন না, বলে এগুলো সব মিথ্যাচার। এবং দেশের মানুষ জানে যে শেখ হাসিনা কি মানুষ খুন করছে, এগুলো যে মিথ্যাচার, এগুলো যে টিকবে না, এরকম পরিস্থিতি শেখ হাসিনা জীবনে অনেকবার মোকাবেলা করছেন। অলিখিত ভাবে তো তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে না 2004 21 আগস্ট, বিভিন্ন সময়। কাজে শেখ হাসিনা পরাভব মানেন না, তার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত, যিনি ফাঁসির রায় শোনার পরও সারেন্ডার করেননি। কাজে এই শেখ হাসিনা বা তার সহযোগী যারা আছে, আমরা যারা আছি,
আমরা একদম শঙ্কিত না। আমরা দেশে ফিরবো, তারপর মোকাবেলা করা হবে যে এই বানোয়াট ক্যাঙ্গারু কোর্টের রায় এটা থাকবে কি থাকবে না, সে ডিসিশন বাংলাদেশের কোটি কোটি মানুষ দেবে। ওই আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারকদের মতো পালিয়ে গিয়েও আত্মরক্ষা করতে পারবে না যারা এই ভুয়া জাজমেন্ট দিচ্ছে, ভুয়া বিচার করছে, বিচার প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত, এর কারুই ক্ষমা হবে না। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার কিন্তু আমরা করতে করতে 36 বছর পরে হয়েছে। তাদের দাম্ভিকতা চূর্ণ করে তাদের বিচার হয়েছে, লাশ কবরে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। কাজে টুডে অর টুমরো এটা সুনার হতে পারে, লিটার হতে পারে, ওদেরই একদিন বিচার হবে ইনশাল্লাহ। জি, আমি শেষ করতাম, কিন্তু আপনার কথার মধ্যে দিয়ে আরেকটা প্রশ্ন, জাস্ট 1 মিনিট একটু, সেটা হচ্ছে যে তার মানে কি এই যে এতদিন তারা বিভিন্নভাবে বলছিল তাকে প্রত্যর্পণের জন্য, এখনো মাঝে মধ্যে বলে তাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু তারা হয়তো ভাবে নাই যে শেখ হাসিনা সত্যি দেশে ফিরবেন। তো যখন তিনি আন্তর্জাতিক মিডিয়ায় জানান দিলেন, কনফার্ম করলেন যে তিনি ফিরবেনই সবাইকে নিয়ে, তো এই সরকার ক্ষুব্ধ হওয়ার কি অন্যতম একটা কারণ যে তারা এত কিছু করে এখন ঠেকাতে পারছে না, এইটাও কোনো কারণ কিনা আপনার কাছে কি মনে হয়? শেখ হাসিনা দেশে গেলে এই বালির বাঁধের মতো তাদের যে প্রচেষ্টা, এগুলো যে নিমিষে উড়ে যাবে এটা তারা বুঝতে পারে। শেখ হাসিনার শক্তি যে বাংলাদেশের কোটি কোটি মানুষ এরা বুঝতে পারে। শেখ হাসিনার শক্তি যে শুধু আওয়ামী লীগ না, মুক্তিযুদ্ধের পক্ষে ধরেন ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি সহ যারা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে, তারা বুঝতে পেরেছে যে শেখ হাসিনার অ্যাবসেন্সে মুক্তিযুদ্ধের স্পিরিট ধরে রাখা যায় না। এই জন্য সব মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে গেছে এটা আরো বুঝতে পারছে। ফলে ওই ঠুনকো বালির বাঁধের মতো তাদের যে ব্যবস্থা, এই ব্যবস্থা যে টিকবে না। ধরেন আমি একটা কথা বলি, তারা প্রথম বললো শেখ হাসিনাকে নিয়েই আসবো, এবং শেখ হাসিনা যখন নিজে যাওয়ার কথা বলতেছেন তখন বলছে না, তারা আসতে দেওয়া হবে না। আবার বলতেছে যে না, শেখ হাসিনা শারীরিকভাবে অক্ষম, কথা বলতে পারে না, সে কথা বলে এআই দিয়ে। ভালো। এরপরে যখন শেখ হাসিনা তার কর্মীদের সঙ্গে কথা বলা শুরু করলেন বিভিন্ন ফোরামে, তখন বলে উনি এই কথা বললেন কেন, উনি ওই কথা বললেন, তখন আবার বলে হ্যাঁ শেখ হাসিনা কথা বলছে। আবার বলে যে না, শেখ হাসিনা ফিজিক্যালি এত ভেঙে গেছে যে তার মুখে আড়ষ্ট হয়ে গেছে, কথা বলতে পারে না। তিনি যখন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টদের সঙ্গে কোশ্চেন নিলেন, জবাব দিচ্ছিলেন, তখন ওরা বলবে না, এ তো অসুস্থ হয় না, এ তো ক্যান্সার হয় না, এ তো শারীরিকভাবে অক্ষম না। এরা শেখ হাসিনাকে এক অজানা আতঙ্কের ভিতর দেখতেছে। ওরা মনে করে যে শেখ হাসিনা হচ্ছে প্রতিবিম্ব। মুক্তিযুদ্ধের পক্ষের 12 কোটি মানুষের সেন্টার অফ নিউক্লিয়াস হচ্ছে শেখ হাসিনা। এই জন্য শেখ হাসিনার নাম শুনলে আটকে ওঠে। দেখেন না, আপনি তো বললেন খলিলের চেহারার ভিতর একটা বিপন্ন অবস্থা, খলিলের বসের চেহারার ভিতর একটা বিপন্ন অবস্থা। ওরা শেখ হাসিনা নামে আতঙ্ক না, ওরা শেখ হাসিনাকে মনে করে 30 লক্ষ শহীদের সিম্বল, ওরা মনে করে 2 লক্ষ সম্ভ্রম হারানো মা বোনের সিম্বল, ওরা মনে করে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, মানবাধিকার প্রতিষ্ঠা যারা জীবন দিছে তাদের স্পিরিটের সিম্বল মনে করে। ওরা মনে করে বাংলাদেশের লাল সবুজের পতাকা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, লাল আমাদের গ্রিন পাসপোর্ট, এটার সিম্বলের প্রতিবিম্বটা শেখ হাসিনাকে মনে করে। ওরা তো বাংলাদেশটাকে ওই যে 4 তারা পতাকা উড়াইতে চেষ্টা করছে, পারে নাই, গোলাম আজমের ছেলে অনেক কিছু করতে চাইছে, পারে নাই। শেখ হাসিনা ফিরে গেলে যে একই অবস্থা হবে এবং কঠিন অবস্থা হবে এটা বুঝতে পেরেই ওরা আতঙ্কে থাকে। ওরা শেখ হাসিনা দেখে না, ওর ভিতরে সব দেখে, মুক্তিযুদ্ধকে দেখে। জি,